দর্শক কেমন আছেন সবাই? আপনারা দেখছেন নিউজ 360 স্ট্রিমিং উইথ সুমাইয়া জামান। আমরা news360video.com এই নিউজ পোর্টালটি থেকে আপনাদের কাছে এসেছি। আমাদের অতিথিকে নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা আগেই প্রোমোতে লিখেছিলাম যে আমরা সফট স্কিল ডেভেলপমেন্ট নিয়ে আমরা আলোচনা করব, এবং সেই আলোচনায় যোগ দিতে আমাদের সাথে একজন বিশেষজ্ঞ যোগ দিয়েছেন, যার নাম শফিকুল ইসলাম। তিনি লিড বিডির কনসালটেন্ট। তো আমরা তার কাছ থেকে তার বাকি পরিচয়টুকু জেনে নেই। শফিকুল, কেমন আছেন আপনি? থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি এবং আল্লাহর রহমতে সুস্থ আছি। এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। আর থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি ইন দিস শো। খুবই খুবই ভালো লাগছে আসতে পেরে আর কি। ডেফিনেটলি এখানে কিছু কাজের কথা হবে। থ্যাংক ইউ। রাইট। আপনি জানেন এবং আমার দর্শকরাও আসলে জানে যে এখন সময়টা খুব খারাপ, করোনার একটা মহামারী চলছে। অনেকেই বাসায় বসে আছে, অনেকে জরুরি সেবা দিচ্ছে বাইরে গিয়ে, অনেকে কাজ করছে। লকডাউন সীমিত পরিসরে যখন থেকে মানে এটা তো লকডাউন না, অলিখিত একটা লকডাউন, সাধারণ ছুটি হিসেবে যেটাকে ঘোষণা করা হয়েছে। তো সেই ছুটি বা সেই নিয়ম মেনেই কিন্তু অনেকে এখন কর্মক্ষেত্রে যোগ দিয়েছে, আপনি জানেন। এবং তারপরেও কিন্তু অনেকে বাসায় হয়তো বসে আছেন, অনেকে হয়তো চাকরি হারিয়ে ফেলেছেন, অনেকে হয়তো ব্যবসা করতে পারছেন না। তো আসলে আমাদের আজকের এই আলোচনার মূল বিষয়টা যেটা, যে যারা মানে এখন অলস সময় কাটাচ্ছে অথবা কিছু করতে পারছে না, তাদের কিভাবে স্কিল ডেভেলপ তারা করতে পারে, সেই বিষয়টা যদি আপনি একটু বলেন আমাদেরকে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি এই সময়টা একটা হচ্ছে যে অবসর সময় একটা আছে কিছু মানুষের জন্য। সবথেকে বড় অবসরটা অ্যাকচুয়ালি মূলত স্টুডেন্টদের জন্য। তাদেরই হচ্ছে সব থেকে বেশি অবসর, কারণ হচ্ছে স্টুডেন্ট ছাড়া বাকি যারা আছে, স্টুডেন্ট অথবা হাউস ওয়াইফ, এরা আমরা যারা আর কি বাসাতে আছে, কোনো কাজ করেন না, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি যারা আছে, এরা ছাড়া সবাই কিন্তু বিজি। কেউ হচ্ছে চাকরি নিয়ে বিজি, কেউ হচ্ছে ব্যবসা নিয়ে, বিজনেস নিয়ে বিজি। তো একদিক দিয়ে চিন্তা করলে কিন্তু ধরেন একটা কনসার্ন হচ্ছে যে যখন মানুষ নিজে আর কি আমি বাঁচবো কিনা, সার্ভাইভ করবো কিনা, চাকরি বাকরি থাকবে কিনা, এরকম একটা সার্ভাইভাল ইনস্টিংক্ট নিয়ে যখন মানুষ অনেক বেশি স্ট্রাগল করছে, অনেক বেশি স্ট্রেসে আছে, ঠিক এরকম সময়ে পার্সোনাল ডেভেলপমেন্ট নিয়ে চিন্তা করাটা হচ্ছে যে খুবই চ্যালেঞ্জিং। মানে খুবই ভালো রকমের ডেডিকেশন, ট্রেনিং এর প্রতি খুবই ফ্যাসিনেশন যদি কারো না থাকে, অথবা ট্রেনিং এর ব্যাপারটা, লার্নিং স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা খুবই ভালো মতন গুরুত্ব সহকারে বোঝেন, যেভাবে বোঝাতে দরকার সেভাবে বোঝেন, এরকম কেউ যদি না হন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই প্যান্ডামিকের সময় কিন্তু স্কিল ডেভেলপমেন্টে মনোনিবেশ করা খুব বেশ ঝামেলাই বলা যায় আর কি, চ্যালেঞ্জিং। বাট তারপরেও আবার আরেকটা দিকও আছে। যেমন কয়েকদিন আগে একজন একজন ফাইন্যান্সের একজন লোক, উনি খুবই মজা লাগলো যে উনি ফাইন্যান্সের লোক হয়ে উনি কথাটা বললেন, একটা কোম্পানির সিনিয়র মোস্ট পজিশনে জব করেন। উনি বলছেন যে এই সময়টা যদি আমরা ট্রেনিং এর জন্য ব্যবহার না করতে পারি, তাহলে এটা হবে বিশাল একটা লস। বিকজ এই সময়টা হচ্ছে একদিক দিয়ে বেস্ট টাইম ফর মানে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। কারণ সবচেয়ে বড় কথা কি, যে ধরেন আপনি কর্পোরেট ট্রেনিং গুলোর কথা যদি ধরেন, কর্পোরেট ট্রেনিং গুলো অ্যারেঞ্জ করতে গেলে আপনার ইউনিট এ ভেন্যু, অথবা আপনি নিজস্ব ভেন্যু না থাকলে আপনাকে একটা রেস্টুরেন্ট ভাড়া করতে হবে, তাহলে একটা অডিটোরিয়াম বা সেমিনার রুম অন্যান্য কোনো জায়গায় ভাড়া করতে হবে, সেই জায়গাটাতে আপনাকে যেতে হবে। এবং সেই পার্টিসিপেন্টরা যদি ঢাকা শহরে হয়, বিভিন্ন জায়গা থেকে তাদেরকে ট্রাফিক হ্যাসেল করে আসতে হবে। সো সেখানে কিন্তু টাইম ইনভলভ। আবার যদি পার্টিসিপেন্ট ঢাকার বাইরের হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ঢাকার বাইরে থেকে জার্নি করে আসতে হবে। সো একটা কর্পোরেট ট্রেনিং করতে গেলে অনেক রকমের মানে থাকে, বাজেট, টাকা পয়সা লাগে অনেক বেশি।
তারপর হচ্ছে আপনার টাইম যায়, ট্রাফিক সবকিছু। অথচ এখন কিন্তু এই জিনিসটা করা খুবই সহজ। এখন কিন্তু এটার জন্য আপনি জাস্ট একটা ল্যাপটপ আর ইন্টারনেটের কানেকশন থাকলে কিন্তু ইজিলি হয়ে যাচ্ছে, এবং নট নেসেসারিলি এটা আপনাকে অফিস আওয়ারের মধ্যেই যে করতে হবে এমন কোনো কথা নেই, বা সারাদিন ধরে করতে হবে এমন কোনো কথা নেই। কারণ সারাদিন ধরে অনলাইনে ল্যাপটপের সামনে বসে থাকাটা এটা স্বাস্থ্যগত দিক দিয়েও ঠিক না। কারণ বলাই হয় যে ল্যাপটপের সামনে প্রতি আধা ঘন্টা পর পর বা 1 ঘন্টা পর পর একটু মুভমেন্ট করার জন্য আর কি। সো টানা একটা এলইডি মনিটরের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকা যায়। সো 2 ঘন্টা 3 ঘন্টা করে করে কিন্তু 6 ঘন্টার যে ট্রেনিং গুলা, ডে লং ট্রেনিং গুলাকে স্প্লিট করে কিন্তু 3 ঘন্টায় ভাগ করে নিয়ে করা যায়। সো আসলে আহ বাস্তবতা হচ্ছে যে কারো যদি ইচ্ছা থাকে, এটা আসলে ইটস অল অ্যাবাউট ইউর ইন্টেনশন এন্ড গিভিং ইম্পর্টেন্স। আপনি কতখানি এটার উপরে ইম্পর্টেন্স দিচ্ছেন এবং আপনি এটার প্রতি কতখানি প্যাশনেট, সেটার উপরে নির্ভর করবে যে আপনি আসলে এখানে ট্রেনিং এ কাজ করতে পারবেন কি পারবেন না। আমি মনে করি যে এখানটায় এই সময়টা আসলে অল ইউ নিড জাস্ট ইন্টেনশন। বাট ইয়েস, আরেকটা অব্লিগেশন আছে। অনেকে আছে যারা হচ্ছে ধরেন খুবই আগ্রহ আছে, বাট থাকে হচ্ছে খুব রিমোট এরিয়াতে, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, কিংবা ধরেন আহ, একদম ফরিদপুর, বাগেরহাট, এরকম মানে খুব দূর দূরান্ত অঞ্চলে আর কি থাকে, যেখানটায় আর কি ধরেন 3G সাপোর্ট করে না, 4G সাপোর্ট করে না। এরকম একটা জায়গাতে থেকে কিন্তু অনলাইনে এসে মানে কি করাটা কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয় আছে। তারপরে হচ্ছে যে অনলাইন ট্রেনিং গুলা করাটাও একটা চ্যালেঞ্জের বিষয় আছে। আবার সেগুলো অ্যাফোর্ডেবিলিটিরও বিষয় আছে। বাট অ্যাফোর্ডেবিলিটির কথা আমি যদি বলি, যে অনলাইন ট্রেনিং যেগুলো চালু হচ্ছে সেগুলো খুবই অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল এই জন্য এই সেন্সে বলবো যে আজকাল গ্রামের ছেলে মেয়েরাও কিন্তু মোটামুটি ধরেন একটু চান্স পাইলেই শুক্রবারে শহরের দিকে এসে একটু পিৎজা টিৎজা খায়। মানে তার কাছে পিৎজা খাওয়ার 500 টাকা 1000 টাকা যদি থেকে থাকে, তাহলে এখন অনলাইনে ট্রেনিং গুলো কিন্তু মোটামুটি এরকম খরচই, কিন্তু 500, 1000, 1500 টাকা, 2000 টাকা এর মধ্যে কিন্তু ভালো ভালো ট্রেনিং সার্টিফাইড মানে অথেন্টিক বডি থেকে করা সম্ভব। সো আমার মনে হয় যে আমি এটাকে এইভাবেই দেখবো যে চ্যালেঞ্জেস আছে, বাট স্টিল মানে there is ways to overcome. আপনার যে প্রতিষ্ঠানটা, সেখান থেকে আসলে কি ধরনের ট্রেনিং দেয়া হয় লিড বিডি থেকে? আমার যে প্রতিষ্ঠান এখানটা হচ্ছে আহ, একটু একটা মিনিট, আমি এই যে লাইভটা দেখছিলাম, আমি একটু জাস্ট শেয়ারটা করে নিই একটা মিনিট। আপনি আসলে চাইলে শেয়ার করতে পারেন লাইভটা জি আপনার জি, আমি একটু যারা শুভাকাঙ্ক্ষী দর্শকদের কাছে আছে তাদের কাছে। অনুরোধ করে নিচ্ছি। রাইট। এবং আমি এই ফাঁকে বলতে চাই যে আমাদের যারা দর্শক আছে তারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে এই লাইভটি বা এই আলোচনা অনুষ্ঠানটি দেখতে পারবে, এবং তারা চাইলে আমাদের ফেসবুক পেজ, যেটা হচ্ছে www.news360bd.com, এটা হচ্ছে আমাদের অনলাইন পোর্টালটা, আর আমাদের ফেসবুক পেজটা হচ্ছে news360bd.com। এই পেজটাতে গেলেই লাইভ দেখতে পারবে, এবং আপনারা চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনাদের যে কোনো প্রশ্ন এবং মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করব সেগুলো পড়ে শোনানোর জন্য। জনাব আমি আমার শফিক, আশা করছি আপনি আমার টাইমলাইনে শেয়ার করে দিয়েছি। জি, নাও কামিং ব্যাক টু ইওর কোশ্চেন, যে আপনি জিজ্ঞেস করেছিলেন যে আমার লিডপিজি থেকে কি ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা মূলত হচ্ছে সফট স্কিল নিয়ে কাজ করি। হ্যাঁ, এখানে ট্রেনিং এর তো দুইটা পার্ট আছে, একটা হার্ড স্কিল, একটা সফট স্কিল। সো হার্ড স্কিলের একটা স্কিল নিয়ে আমরা খুবই কাজ করি, সেটা হচ্ছে সেলিং স্কিল ডেভেলপমেন্ট। এইটা নিয়ে আমরা কাজ করি। আর যে কোনো ধরনের সফট স্কিল নিয়ে কিন্তু আমরা কাজ করি। আর পাশাপাশি এটা ছাড়া হচ্ছে এইচআর কনসালটেন্সি, যেটা আছে সেটা করি। এইচআর কনসালটেন্সি মানে সেখানে অর্গানাইজেশন ডেভেলপমেন্ট শুরু করে পারফরমেন্স ম্যানেজমেন্ট, এইচআর পলিসিস, তারপরে হচ্ছে আপনার রিক্রুটমেন্ট সলিউশন, এগুলো সবকিছু নিয়ে আছে। সো বেসিক্যালি সফট স্কিলটাই বেশি ফোকাস দেওয়া হয় আমাদের এখানে। সফট স্কিল বলতে আসলে কি বোঝায়? সফট স্কিল বলতে একটু যদি আপনি আসলে
সফট স্কিল এবং হার্ড স্কিল খুব সহজে বোঝাইতে গেলে যেমন আমরা সবাই কম্পিউটারের কথা উদাহরণ দিয়ে বললেই সব থেকে বোঝা যাবে যে কম্পিউটারের যে অংশগুলো আমরা ধরতে পারি টাচ করতে পারি সেগুলো হচ্ছে হার্ডওয়্যার, যে অংশগুলো আমরা টাচ করতে পারি না সেগুলো হচ্ছে সফটওয়্যার। সো স্কিল গুলোরও ঠিক একদম এক্স্যাক্টলি তাই। যেই স্কিল গুলো একদম ফাংশনালি আপনার হাতে কলমে গায়ে গতরে খেটে করা যায়, যেমন সেলাই করা, এটা হচ্ছে একটা হার্ড স্কিল। হ্যাঁ, যেগুলোর আপনি হাতে কলমে আপনি একটা সুইং মেশিন চালাচ্ছেন, ওটা হচ্ছে একটা হার্ড স্কিল। আপনি পাথর ভাঙছেন, ওটা হচ্ছে একটা হার্ড স্কিল। আপনি হচ্ছে সুই সুতা দিয়ে কিছু একটা বানাচ্ছেন, ওটা একটা হার্ড স্কিল। তারপরে আবার কিছু স্কিল আছে যেগুলো আর কি আপনার, যেমন মাইক্রোসফট এক্সেল, এক্সেলটা হচ্ছে একটা হার্ড স্কিল। কারণ হচ্ছে যে আপনাকে এটা ট্যানজেবল ভাবে আপনাকে কোনো একটা ডিভাইস ইউজ করে আপনাকে করতে হচ্ছে। বাট যেই স্কিল গুলো আসলে টাচ করা যায় না সেইগুলো ইনট্যানজিবল, যেগুলো ইনভিজিবল, লাইক বিহেভিয়ার। আপনি কত সুন্দর করে কথা বলেন, আপনার আচার আচরণ, আপনি কতটা এমপ্যাথেটিক, আপনি কতটা মানবিক, এই যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু খুব সহজে মেজার করা যায় না। যেমন সেলিং স্কিলটা কিন্তু হার্ড স্কিল। কেন? বিকজ আপনি সরাসরি ওটার একটা মেথোডোলজিক্যালি আপনি কাজ করছেন, আপনার ওটা কিন্তু মেজার করা খুব সহজ। মানে আপনাকে ট্রেনিং দেওয়া হলো, 1 মাস আগে কত টাকা সেল ছিল, 1 মাস পরে কত টাকা সেল হলো, পুরো ডাটা অ্যানালাইসিস করে কিন্তু পুঙ্খানুপুঙ্খ ভাবে একদম কিন্তু প্রুফ করা যাবে যে এইটুকুর জন্য এতটুকু এফোর্ট হয়েছে। বাট একজনের বিহেভিয়ার কতখানি ইমপ্রুভ হয়েছে সেইটা কিন্তু মেজার করা বেশ কঠিন। হ্যাঁ, আপনি বলবো আপনি কারোর সাথে অনেক বেশি রুড আচরণ করতেন, এখন আর রুড আচরণ করেন না, এইগুলো মেজার করা কিন্তু খুব কঠিন। সো আপনার নেগোসিয়েশন, আপনার প্রেজেন্টেশনের স্কিল কেমন, আপনি মানুষকে কতখানি সম্মোহিত করতে পারছেন, মানে আপনার কথা শুনে 100 জনের মধ্যে কতজন হা করে তাকিয়ে থাকে। হ্যাঁ, আপনার কথা শুনে আপনি কতজনকে মোটিভেট করতে পারছেন, মোটিভেটেড ইন্সপায়ার করতে পারছেন, বা আপনার কথা শুনে ইনফ্লুয়েন্স করতে পারছেন। রাইট। সো যেই স্কিল গুলো ইনভিজিবল, বিহেভিয়ারের সাথে রিলেটেড, মানুষের ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে রিলেটেড, সেগুলো হচ্ছে সফট স্কিল। আর যেগুলো হচ্ছে অনেক বেশি ভিজিবল, অনেক বেশি মানে ট্যানজেবল, অনেক বেশি দেখা যায়, ছোঁয়া যায়, সেগুলো হচ্ছে হার্ড স্কিল। আচ্ছা, তো ধরেন যে এই মহামারীর সময়টাতে মানুষ তাদেরকে কি ধরনের, নিজেদেরকে কি ধরনের স্কিল মানে ট্রেনিং নিতে পারে বা নিজেরাই ডেভেলপ করতে পারে, বা কোথায় গেলে এই ট্রেনিং গুলো নিতে পারবে? এখন যেহেতু কোথাও যাওয়ার মতো অবস্থা নেই, তো তারা সেটা কিভাবে পেতে পারে? আপনার কাছে কি মনে হয়? ওয়েল, আমি এটা একটা বাস্তব এক্সাম্পল দিয়ে আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে চাই। আমার একজন এক্স কলিগ, আমার এক খুব ক্লোজ ছোট ভাই, ও একটা প্রতিষ্ঠানে এইচআরে কাজ করছে। তো গতকালকে অথবা গত পরশুদিন আমাকে প্রশ্ন করলো যে ভাইয়া, আমরা তো হচ্ছে যে বেশ কিছু ট্রানজেকশনের মধ্যে দিয়ে যাচ্ছি, তো আপনি তো অনেকদিন এইচআর নিয়ে কাজ করছেন, তো আপনি আমাদেরকে একটু বলেন যে আমাদের এইচআর প্রফেশনাল হিসেবে আমাদের আসলে এখন কোন জিনিসগুলো কোভিড এর সময় বা পোস্ট কোভিড এর সময় কোন জিনিসগুলোর দিকে বেশি ফোকাস দেওয়া উচিত। আমিও তো বলছি যে ভাইয়া ফোকাস করা উচিত, মানে ট্রেনিং ইন টার্মস অফ ডেভেলপমেন্ট। আমি ওকে বললাম যে ভাইয়া তুমি 3টা জিনিস যদি এনশিওর করতে পারো তাহলে আপনি বাকি সবকিছু এটার মধ্যে চলে আসবে। নাম্বার 1 হচ্ছে অর্গানাইজেশনে এমপ্যাথি চর্চা শুরু করো। হ্যাঁ, এমপ্যাথি নিয়ে বেশি যাতে মানুষ একটু চিন্তা করে। কেন এটা বললাম? বিকজ আপনি যত বেশি এমপ্যাথেটিক হবেন আপনার তত বেশি এমপ্লয়ার ব্র্যান্ডিং হবে। আপনি মানে যখনই একজন এমপ্যাথেটিক একজন মানুষ হবেন, এমপ্লয়ার হবেন, আপনি কিন্তু আগে চিন্তা করবেন যে আমার মানুষগুলা যাতে বাঁচে, আমার ব্যবসা পরে হবে, আগে মানুষ যাতে বাঁচে। আমি এক্সাম্পল দিই আপনাকে, স্টার সিনেপ্লেক্সের যে এইচআর হেড আছে লাইলা নাজনীন, ওনার সাথে কথা হলো। কোভিডের কারণে কিন্তু যেসব ইন্ডাস্ট্রি খুব ব্যাডলি এফেক্টেড, ডিরেক্টলি এফেক্টেড, তার মধ্যে কিন্তু একটা সিনেমা শিল্প, রাইট। অথচ ওদের কিন্তু একটা এমপ্লয়িকে কিন্তু লে অফ করা হয়নি এবং এই ধরনের কোনো প্ল্যানও নাই, এই ধরনের কোনো ইও নাই। বলছে যে এটা যতদিন পারে, ওদের মালিকের কথা হচ্ছে এটা যতদিন আমরা পারি এমপ্লয়িরা আছে থাকবে, সমস্যা নেই, ওরা থাকুক, ওদের চাকরি যাবে না, ওরা বেতনও পাবে, চাকরি যাবে না। সো ওরা তাহলে এই যে দেখেন, এই যে এটা কিন্তু একটা এমপ্যাথি চর্চা।
হ্যাঁ, এশিয়ান পেইন্টসে দেখেন ওরা এই কোভিড এর সময়ে এমপ্লয়ীদের মোরালটা যাতে ডেভেলপ হয় ওই জন্য ওদের বেতন বাড়াই দিচ্ছে। মানে অন্যান্য কোম্পানি যেখানটায় বিভিন্ন জায়গাতে আমরা শুনছি যে লে অফ এর লিক পড়ে গেছে, সেখানটায় ওরা মানে স্যালারি ইনক্রিজ করেছে। এখন এখানে কিন্তু আবার একটা ক্যাচ আছে, সেটা হচ্ছে যে তার মানে এশিয়ান পেইন্টস এমন ভাবে সাস্টেইনেবিলিটি চর্চা করেছে যার কারণে এই সময় এসে তাদের এই গার্ডস বা এই অ্যাবিলিটিটা আছে, এই অ্যাকশনে যাওয়ার মতন অ্যাবিলিটি আছে। মানে আপনি চাইলেই তো হবে না, আপনার সেই অ্যাবিলিটিও থাকতে হবে। মানে আপনাকে ব্যবসা এমন ভাবে করতে হবে যে আপনি সংকটও মোকাবেলা করতে পারেন। তো আমি ওকে যেটা 3টা পয়েন্ট বলেছিলাম, সেই 3টা পয়েন্টের মধ্যে একটা ছিল হচ্ছে এমপ্যাথি, দ্বিতীয় পয়েন্টটা ছিল হচ্ছে এই যে সাস্টেইনেবিলিটি, এবং তৃতীয় যে পয়েন্টটা ছিল সেটা ছিল হচ্ছে টেকনোলজি। এই 3টা জিনিস যদি কেউ ফোকাস করে ইন্ডিভিজুয়ালি, যে আমি যদি ধরেন কেউ ট্রেনিং করে নাই, আমি তাকে বলবো যে ভাইয়া তুমি 3টা জিনিস শেখো। এক, এমপ্যাথি বা ইমোশনাল ইন্টেলিজেন্স, এই জিনিসটা শেখো। 2 নাম্বার হচ্ছে টেকনোলজি। এখন যে টেকনোলজির সাথে যত বেশি অ্যাডাপটিভ, যে যত বেশি টেক সে তত বেশি বেনিফিটেড হবে, সে তার সার্ভাইভাল চান্স সব থেকে বেশি। রাইট। আর 3 নাম্বার হচ্ছে সাস্টেইনেবিলিটি। সাস্টেইনেবিলিটিটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য যে দেখেন অনেকগুলো কোম্পানি যারা 15 বছর 20 বছর ধরে মানে কি ব্যবসা করে আসছে বাংলাদেশে, সেই কোম্পানিগুলো 2 মাস যেতে না যেতেই ওরা কোম্পানি থেকে লোক ছাঁটাইয়ের কথা চিন্তা করতে হচ্ছে। তাহলে আমার এমনকি বেতন কমানোরও একটা বেতন দিচ্ছে, বেতন কমা দিচ্ছে। সম্প্রতি ব্যাংকগুলোতে এরকম একটা সিদ্ধান্ত এরকম আসার আসে বিষয়ে কথা হচ্ছে যে বেতন হয়তো কমিয়ে দেওয়া হবে ব্যাংকে যারা চাকরি করছেন। জি জি জি। আচ্ছা, তাহলে আমার একটা ধরেন একটু প্রশ্নটা হয়তো লেমও হইতে পারে আবার লজিক্যালও। তাহলে একটা নর্মাল বিষয় হচ্ছে যে ধরেন আমি একটা ইন্ডিভিজুয়াল একটা উদাহরণ দিই। নর্মাল একটা প্র্যাকটিস কি বলে যে একটা লোক যখন 15 বছর ধরে চাকরি, ধরেন কথা আপনি 15 বছর ধরে যদি চাকরি করেন, আপনার অভিজ্ঞতা হয় প্রাইভেট সেক্টরে, নিশ্চয়ই স্বাভাবিকভাবে 15 বছর পরে আপনার আত্মীয় স্বজন বা সমাজ আপনার কাছে এক্সপেক্ট করবে যে আপনি অ্যাটলিস্ট একটা ফ্ল্যাট কেনার মতন আপনার অ্যাবিলিটি হয়েছে, অথবা কিস্তিতে একটা গাড়ি কেনার মতন অ্যাবিলিটি হয়েছে, অথবা আর যাই হোক আপনার বাসার একটা রুম পেইন্ট করার মতন অ্যাবিলিটি হয়েছে, অথবা আপনার বাসাতে আল্লাহ না করুন আপনার একটা বড় গল ব্লাডার স্টোন হয়েছে বা আপনার একটা অসুখ হয়েছে, আপনাকে ইন্ডিয়ার জায়গায় যে চিকিৎসা করতে হবে 2-3 লাখ টাকা খরচ করতে হবে বা 5 লাখ 6 লাখ টাকা খরচ করতে হবে, এই টাকাটুকু আপনার আছে এই 15 বছরে। তার মানে কি একটা সংকট মোকাবেলা করার একটা ফান্ড আপনি জমা করতে পেরেছেন 15 বছর চাকরি করে। এটা তো খুবই নর্মাল বিষয়, এটা খুবই অবভিয়াস। তাহলে একটা কোম্পানি যারা হাজার হাজার কোটি টাকার ব্যবসা করে, তারা এই 15 বছর 20 বছর ধরে ব্যবসা করে এই 3 মাস বলে এমপ্লয়ীদেরকে টানতে পারে না, এই জিনিসটা আসলে বিশ্বাস করাটা খুবই কষ্ট। যদি এটা সত্যিই হয়ে থাকে যে পারতেছে না, তাহলে বলবো যে তারা ঠিক মতন ব্যবসায় করতে পারে নাই, খালি যে কয় টাকার ব্যবসা করছে সে কয় টাকা আবার খরচও করছে। মানে দিন মজুরের মতন আমি যে সারাদিনে যত টাকা আর্ন করছি তত টাকা খরচও করে ফেলছি, আমার কোনো সেভিংস এইভাবেই চলে আসছে তাহলে বছরের পর বছর। তা না হলে তো এই সংকটের সময় তো নিশ্চয়ই বলতে পারতো যে আচ্ছা ঠিক আছে ব্যবসা পরে হবে, আমি আগে আমার এমপ্লয়ি গুলাকে বাঁচাই, তাদেরকে সেভ করি, তারা যদি বেঁচে থাকে এরাই আমাকে আবার পরবর্তীতে আমাকে ব্যবসা নিয়ে আসতে পারে। এরকম কিন্তু খুব কম দেখছি। হ্যাঁ দেখছি, কিন্তু সংখ্যাটা কম। সো আমাদেরকে কিন্তু এখানেও ভাবতে হবে যে আসলে যেসব প্রতিষ্ঠানগুলো কাজ করছে তারা সাস্টেইনেবিলিটি চর্চা করছে কিনা। সো সাম আপ করি, প্রশ্নটা একটু লম্বা করে বললাম যে আপনি যেটা বললেন যে কোন স্কিল গুলো শিখতে পারে, এক ইমোশনাল ইন্টেলিজেন্স বা এমপ্যাথি, এই দুটো জিনিস, টেকনোলজি এবং হচ্ছে সাস্টেইনেবিলিটি, কিভাবে সাস্টেইন করা যায় আর কি ইন্ডিভিজুয়াল। এবং এখন এইগুলো করার জন্য কিন্তু খুব সহজ উপায় আছে, যেমন কোর্সেরাতে কোর্স অফার করে সেখান থেকে করা যেতে পারে, এবং আরো কোর্সেরা সহ আরো অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, লোকাল কিছু প্ল্যাটফর্মও আছে, আমরাও লিডবিডি থেকে আমরাও কোর্স অফার করি, সেখান থেকেও তারা করতে পারে। সো এরকম বাংলাদেশে আরো অনেক জায়গা আছে, ডন সামদানি আছে, উনি প্রোগ্রাম করছে, কাজী স্যার আছে প্রোগ্রাম করছে,
যিশু স্যার আছে প্রোগ্রাম করছে, কর্পোরেট ট্রেনাররা যারা বাংলাদেশে আছে তারাও কিন্তু ছোট ছোট করে বেশ কিছু পাবলিক ট্রেনিং অফার করছে। সেখান থেকে কিন্তু তারা এই ট্রেনিং গুলো করতে পারে। রুশদিন আপু ট্রেনিং করছে, হ্যাঁ, সেখান থেকে কিন্তু ট্রেনিং করতে পারে। তো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে কেউ চাইলে ঘরে বসে কিন্তু এই স্কিল গুলো বা ইন্টারপার্সোনাল স্কিল গুলো কিন্তু অ্যাভেল করতে পারে এবং খুবই অল্প খরচে। একবার একদিনের একটা পিৎজা খাওয়ার টাকাতে আপনার একটা সার্টিফিকেট সহ বেশ ভালো একটা শেখা লার্নিং কিন্তু হয়ে যাবে। রাইট। এবং এখন কিন্তু অনেক জায়গায় কোর্স অফার করা হচ্ছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে অনলাইন কোর্স অফার করা হচ্ছে, যেটা বাসায় থেকেও অনেকে করতে পারছে। তো এই বিষয়ে যদি আমাদেরকে কিছু বলেন। হ্যাঁ, এইগুলো আসলে ইউনিভার্সিটি থেকে যে কোর্স অফার গুলো করছে সেগুলো মানে যে যার পার্সোনালিটি বুঝে বা নিজের সেলফ অ্যাসেসমেন্ট বুঝে, মানে আমার আসলে কোনটা দরকার। মানে এখানে কিন্তু আবার আরেকটা জিনিস আমি বলি, আমি কিন্তু অনেককেই কিন্তু দেখছি যে হুটহাট করে প্রচুর ট্রেনিং করে ফেলতেছে, মানে ট্রেনিং হচ্ছে অফার করতেছে করে ফেলতেছে, ট্রেনিং এর ব্যাপারে খুবই এনথুজিয়াস্টিক। এখন আমার কিন্তু আবার একটু চিন্তা করতে হবে যে আসলে আমার যেটা দরকার সেটা করছে কিনা, সেই ট্রেনিংটা করছে কিনা। কারণ আই এম ইনভেস্টিং either মাই মানি অর মাই টাইম। সো আমাকে কিন্তু এই জিনিসটা একটু চিন্তা করতে হবে যে আসলে আমার নিজের একটা সেলফ অ্যাসেসমেন্ট থাকতে হবে যে আমার কোন ট্রেনিংটা দরকার, সেইটা বুঝে ট্রেনিং গুলি করা। এখন ট্রেনিং এর যে হার্ড স্কিল সব, এখন আমি যদি এইচআর এ যদি কাজ করতে চাই, আমি সবাইকে এনকারেজ করব যে সবাই ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স এই দুইটা বিষয়ে যাতে কমনলি সবাই ট্রেনিং নেয়। বিকজ সামনের যে দিনগুলো আসে সেখানটায় হচ্ছে ই কমার্সের যুগ আসতেছে, ডিজিটাল প্ল্যাটফর্মটা সব থেকে বেশি ইউজ হবে। সো আপনি এইচএর প্রফেশনাল হন, আপনি মার্কেটিং প্রফেশনাল হন বা ফাইন্যান্সে বা সাপ্লাই চেনে, আপনি যেই ইন্ডাস্ট্রিতে যে প্রফেশনে থাকুন, আপনাকে কিন্তু ইভেন কেউ যদি লেখকও হয়, হ্যাঁ, ধরেন কেউ কবিতা লেখে, গান লেখে, তাকেও এই ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। কারণ তাকে জানতে হবে যে আমার এই লেখাগুলো কোন প্ল্যাটফর্মে আমি যদি পোস্ট করলে সব থেকে বেশি রিচ করতে পারবো। হ্যাঁ, একটা ই কমার্স সাইট কিভাবে আমি চালাতে পারবো। সো এই ডিজিটাল স্কিল মানে ই কমার্সের যে স্কিল গুলো আছে সেই স্কিল গুলো কিন্তু পুরো ক্লাস কিন্তু ওই যে ট্রেনিং গুলো অফার করে। হ্যাঁ, যদি ইউনিভার্সিটি এই ধরনের ট্রেনিং গুলো আপনি ডিজিটাল মার্কেটিং করে ট্রেনিং গুলো কম অফার করে, অনেক লোকাল ইনস্টিটিউশন আছে যারা এই ট্রেনিং গুলো করেছে, সেখান থেকে এগুলো করতে পারে। এখন ফেসবুকে একটু স্ক্রল করলেই মানে you can find lot of options from where you can pick your মানে best desired platform. সো এই জিনিসগুলো কিন্তু আমাদের কাছে এখন আর অনেক বেশি কঠিন কিছু না, আমরা চাইলে কিন্তু এই জিনিসগুলো করতে পারি। আমাদের অল উই হ্যাভ টু ডু ইজ আমাদের একটু মানে বোঝাতে আমি আমি কখন করবো কিভাবে করবো। রাইট। সো এই তো আমাদেরকে আসলে একজন প্রশ্ন করেছেন, সাইদ আহমেদ নামে, ওয়াশিংটন ডিসি থেকে তিনি দেখছেন আমাদেরকে। তিনি প্রশ্ন করেছেন, আমি একটু সেই প্রশ্নটি পড়ে শোনাতে চাই। প্রথমেই তিনি news60bd.com এর যাত্রা শুভ হোক এই মতামতটি দিয়েছেন এবং তিনি আমাদেরকে উইশ করেছেন। সুমাইয়া ও শফিকুল ভাইকে সুদূর ওয়াশিংটন ডিসি থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আর তার প্রশ্নটা যেটা ছিল সেটা হচ্ছে, মানুষের বেতন এবং অন্য সুবিধা কমে গেলে মানুষ কিভাবে সার্ভাইভ করবে, এটা তার প্রশ্ন। তো আশা করছি জনাব শফিক আপনি এই প্রশ্নটির উত্তর দিতে পারবেন। জনাব সাইদ আহমেদ, যিনি সুদূর ওয়াশিংটন ডিসি থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন নিউজ360 জন্য, এবং আমাদের দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন। জনাব সাইদ আহমেদ, আপনার মূল্যবান মতামত এবং প্রশ্নের জন্য আপনাকে অনেক ধন্যবাদ জনাব সাইদ আহমেদ। তো জনাব শফিক, উনি বলছিলেন যে আসলে মানুষের বেতন এবং অন্য সুবিধা যদি কমে যায় তাহলে মানুষ কিভাবে সার্ভাইভ করবে। খুব একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, খুবই থ্যাংক ইউ সাইদ ভাইকে, অসংখ্য ধন্যবাদ এই একটা খুবই রিলেভেন্ট প্রশ্ন করার জন্য। যে মানে এটা খুবই বাস্তবতা যে আমি
যখন আমার সার্ভাইভালের প্রশ্ন, আমার বেতন, আমি কথা আমি 50,000 টাকা বেতন পেতাম, এখন কোম্পানি থেকে সিদ্ধান্ত নিয়েছে যে ভাই আমি তোমাকে 50,000 টাকা দিতে পারছি না, বাট আমি তোমাকে কিন্তু এখন 30,000 টাকা দিব, সো তোমাকে এখন এটার মধ্যে সার্ভাইভ করতে পারো। এখন এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনার নিজস্ব ইন্টেনশনের উপরে। যেমন কথার কথা হচ্ছে, আমি আগে যেই লাইফস্টাইলটা মেনটেন করতাম সেই লাইফস্টাইল থেকে কিন্তু আমাকে একটু সরে আসতে হবে। আমাকে আগে ঠিক করতে হবে যে কতটুকু হলে মানুষ বাঁচে। যেমন আমি কিন্তু একটু একটু ছোট করেই উদাহরণ দিই, যে ধরেন আমরা আগে নর্মাল বাঙালিদের কালচার কি, যে সপ্তাহে 7টা দিনের মধ্যে 5 দিন হচ্ছে কি বলে শাকসবজি খায়, আর 2 দিন হচ্ছে একটু মাছ মাংস খায়। এটাই বেশিরভাগ বাঙালি ফ্যামিলির কিন্তু কালচার। হ্যাঁ, মানে মোটামুটি মিডল ক্লাস ফ্যামিলির কালচার কিন্তু এরকম। এখন দেখবেন যে শুরুতেই প্যান্ডামিক শুরু হওয়ার আগে দিয়ে কিন্তু অনেকে এটা নিয়ে কথা বলেছেন যে ভাই দরকার হয় মাছ মাংস খাওয়ার পরিমাণ কমায় দেন, আপনাকে বের করেন যে কোনটুকু না হলে আপনি একদম বাঁচবেন না। যেমন আমাকে ভাত না খাইলে তো আমি বাঁচবো না, ভাতে মাছে বাঙালি। হ্যাঁ, আমি ভাত না খাইলে বাঁচবো না, আমাকে পানি না খাইলে আমি বাঁচবো না। হ্যাঁ, আমাকে ন্যূনতম কিন্তু একটা ডিম খাইতে হবে, আমাকে ন্যূনতম কিন্তু একটু আলু ভর্তা করে খাইতে হবে আর কি, আমাকে ন্যূনতম একটু শাক বা একটু মিষ্টি কুমড়া বা এই ধরনের দেশি যে শাকসবজি গুলো আছে এগুলো কিন্তু আমাকে খাইতে হবে, এবং এটা কিন্তু খুবই পুষ্টিকর খাদ্য। সো আমার যেসব এক্সপেন্সিভ যেগুলো আবার বিলাসিতা আছে, হ্যাঁ, আমি সেদিনকে একজনকে বলছিলাম যে দেখো, একটা কোম্পানিতে একটা ম্যানেজিং ডিরেক্টর চাইলে তার কিন্তু বাসাতে কিন্তু 4-5টা গাড়ি আছে, প্রত্যেকটা গাড়ির দাম ধরো, এক একটা গাড়ির দাম ধরো 30 লাখ, 40 লাখ বা 1 কোটি টাকা, 2 কোটি টাকা দামের গাড়ি। সে কিন্তু, সে যদি বলে যে আচ্ছা ঠিক আছে, আমার 5টা গাড়ির মধ্যে আমি 3টা গাড়ি সেল করে দিব, দরকার নেই এখন, ওই 3টা গাড়ি যে টাকা আছে ওই টাকা দিয়ে আমি, চিন্তা করে দেখেন, ওই 3টা গাড়ির টাকা দিয়ে কিন্তু আমি আমি নিজে মানে হলপ করে বলতেছি যে মোটামুটি পুরো একটা কোম্পানির এন্টায়ার সেলস ফোর্সের 3-4 মাসের বেতন কিন্তু দেওয়া সম্ভব। সো এখন কিন্তু একটু ব্যালেন্স করার বিষয় আছে, যে আমি বেতন কমে গেছে ঠিক আছে, বাট আমাকে কিন্তু খরচের যে খাতগুলো ছিল সেখানে একটু ফিল্টার করে দেখতে হবে যে কোন কোন খরচগুলো আমি আপাতত 3 মাসের জন্য বন্ধ রাখতে পারি, সেইগুলো একটু মাইনাস করে রাখতে হবে। যে আমি আগে বাইরে যাইতাম একটু খাইতে, সেটা আমি এখন যাব না, সেটা তো এমনিতেই বন্ধ হয়ে গেছে। আমি আগে সপ্তাহে একদিনকে খুব রিচ ফুড খাইতাম, সেটাও খাবো না, দরকার নয়, ঠিক আছে আমি এগুলো করবো না। আমার প্রতি সপ্তাহেই কোন একটা এক্সপেন্ডিচার, কোন একটা বাইরে আউটিং এ যাইতে হতো। আপনি দেখেন মানুষের এমনিতেই কিন্তু খরচ কিন্তু অনেকখানি কমে গেছে। আমার কিন্তু বাইকের এখন ফুয়েল কস্ট কিন্তু কমে গেছে, কারণ আমাকে এত এখন মুভ করতে হয় না। আগে আমার যেই তেল নিয়ে আমাকে 10 দিন যেতে পারতাম, সেই একই পরিমাণ তেল নিয়ে কিন্তু আমি এখন 20 দিনের বেশি পার করে ফেলছি। কিসের জন্য? আমার মুভমেন্ট কমে আসছে। এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। সো এটার কিন্তু একটা ব্লেসিংও আছে, কোভিডের কিন্তু আবার কিছু পজিটিভ সাইডও আছে। সো এইভাবে যদি চেষ্টা করা যায়, আমার মনে হয় খুব, মানে এটা বেশি খুব কঠিন না, এটা সার্ভাইভ করার জন্য পসিবল। করা যাবে, এটা একটু এটা হিসেব করা করে যাবে, চলতে হবে, একটু রাইট? হিসাব করে একটু। চললে এটা পসিবল। আর আগে যে লাক্সারি যে লাইফটা আমরা মেনটেন করতাম সেখান থেকে হয়তো কিছু কস্ট কাট করতে হবে আমাদের, হ্যাঁ, আমাদেরকে তাহলে হয়তো আসলে বা। আমি একটু একটা অ্যাড করি একটা জিনিস, আসলে এটা আসলে একটা ব্যক্তিগত উপলব্ধির ব্যাপার, যে আমি নিজেকে কতখানি সুইচ করে ফেলতে পারি, আমি আমার ফ্লেক্সিবিলিটি কতখানি, মানে আমি বলতে চাই যে আমার 5 স্টার হোটেলে খাওয়ার মতন অ্যাবিলিটি, মানে আমার মানে ওই স্কিলটাও যেমন থাকতে হবে, আবার যদি আমাকে সিচুয়েশন এরকম ফেস করতে হয় যে আমাকে ওই রাস্তার ফুটপাতে হোটেল আল সালাদিয়াতে বসে খেতে হচ্ছে, সেইটা খাওয়ার মতন গার্ডস বা সেই মেন্টাল স্ট্রেংথ বা ফিজিক্যাল স্ট্রেংথটাও যাতে আমার থাকে, যে সিচুয়েশন আসলে আমি ওখানেও যে সার্ভাইভ করতে পারবো, বাট আমি সার্ভাইভ করবো। এখন আমি যদি চিন্তা করি যে না আমি ওখানে তো যাব না, আমি মরবো কিন্তু ওখানে যাব না, তাহলে প্রবলেম কিন্তু আমাদেরই হবে। সো এখানটা আসলে ব্যক্তিগত সম্মান বা স্ট্যাটাস বলি, সামাজিক পদমর্যাদা বলি, সব থেকে বেশি ঊর্ধ্বে যে জিনিসটা প্রাধান্য পাওয়া উচিত সেটা হচ্ছে সার্ভাইভ করার। না, আমি সফট স্কিল নিয়ে কাজ করছিলাম, আই এম রেডি টু ডু প্রোডাক্ট ওরিয়েন্টেড বিজনেস। আমার যদি সিচুয়েশন হয় আমি আমি আই এম রেডি টু ডু ফর ফার্মিং,
আমি হয়তো এরকম চিন্তা করছি যে আমি দেশে যে কৃষিকাজ করবো দরকার হয়, বাট আমাকে তো সার্ভাইভ করতে হবে। কারণ আমি সফট স্কিল এখানে নিয়ে আসলে মানে যারা এমপ্লয়ি এন্ড থেকে দেখলে আসলে অনেক কিছু মেজার করা যায় বা অনেক স্টেপ নেওয়া যায়, কিন্তু যারা এমপ্লয়ার অ্যাকচুয়ালি তাদের জন্য আপনি কি বলবেন? তারাও তো আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছে, তো হ্যাঁ, তাদের জন্য তারা আপনার কি পরামর্শ থাকবে? তাদের হচ্ছে যে আমি যেমন এই যে এই উদাহরণটাই দিলাম যে ধরেন একটা কোম্পানিতে কথার কথা ধরেন মানে সিএক্সও লেভেল গুলোতে কিন্তু বেতন, আমি যতদূর জানি বাংলাদেশের লোকাল কোম্পানি গুলোতে কিন্তু মোর দেন 2 লাখ 3 লাখ এরকম কিন্তু পার মান্থ, অ্যাপার্ট ফ্রম আদার বেনিফিটস, ধরেন কার অ্যালাওয়েন্স বলেন, হেলথ ইন্স্যুরেন্স বলেন, হাবি জাবি, তারপর ফেস্টিভ্যাল বোনাস বলেন, ডাব্লিউপিপিএফ বলেন, পিএফ গ্র্যাচুইটি, এগুলো সব বাদ দিয়ে মানে টেক হোম স্যালারি কিন্তু অ্যাবভ 2 লাখ টাকা থাকে। তো ধরেন একটা কোম্পানিতে 20টা এমপ্লয়ি আছে এরকম যারা 2 লাখ টাকার বেশি বেতন পায়। এখন কথার কথা ওই কোম্পানি থেকে যদি সিদ্ধান্ত নেওয়া হয় যে ঠিক আছে আগামী 3 মাস যারা অ্যাবভ 2 লাখ টাকা বেতন পায়, 2 লাখ টাকার অধিক যেই অংশটা আছে সেই অংশটা আমরা 2-3 মাসের জন্য বন্ধ রাখবো, সেটা জমা থাকবে, প্রতি মাসের জন্য জমা হবে। এটা কোম্পানি যখন আবার একটু লাভের খাতায় যখন যাবে তখন আমরা এটা তাকে ফেরত দিয়ে দিব, রিইম্বার্স করে দিব। বাট এখন ওইখানকার টাকাটা আমরা প্রান্তিক লেভেলের যে এমপ্লয়ি গুলো আছে, লাইক ডেলিভারি ম্যান, সিকিউরিটি গার্ড, হ্যাঁ, তারপরে যারা আর কি সুইং অপারেটর আছে, যারা একটা ফ্লোর সুপারভাইজার আছে, যারা যাদের বেতন ধরেন 8-10 হাজার টাকা, 12 হাজার টাকা, আমি কিন্তু ওই লোকগুলাতে এই টাকার অ্যামাউন্টটা দিয়ে কিন্তু খুব অনায়াসে কিন্তু তাদেরকে কিন্তু করতে পারি। সো আমাকে কিন্তু অ্যাকচুয়ালি রিটার্ন করতে হচ্ছে না। তো এখন সেও কিছুটা স্যাক্রিফাইস করলো। আবার প্রান্তিক লেভেলের যে মানুষগুলো আমাদেরকে ফ্রন্ট লাইনে থেকে যারা কাজ করে দিচ্ছে, ধরেন সেলস এর যে ছেলেটা হাটে মাঠে গাড়ে এই যে প্রান্তিক মানে এই যে করোনার সময় লাইফের রিস্ক নিয়ে যে সেলস করে বেড়াচ্ছে, দোকানে দোকানে যে সেলস করে বেড়াচ্ছে, সে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যক্তি এখন। তো আমার কিন্তু সবার আগে তাকে বাঁচানো উচিত। আমার ফাইন্যান্সের যে রাইট। এর আছে তাকে বাঁচানোর থেকে আমার ওই সেলস এর ওই ছেলেটাকে আগে বেশি বাঁচানো উচিত, কারণ ও দোকানে যাচ্ছে বলে আমার এখনো বিক্রি হচ্ছে। রাইট, আমরা আসলে আলোচনা শেষ করতে হবে, আমাদের সময় জি, একেবারে হাতে নিয়ে। আমাদের সাথে এতক্ষণ ছিলেন সাইদ আহমেদ, হারুনুর রশিদ, এ কে মাসাদুজ্জামান, এমডি ওয়াজেদ হোসেন, এরা আমাদেরকে দেখছিলেন। এবং এমডি ওয়াজেদ হোসেন তিনি বলেছেন সাউন্ড প্রবলেম হচ্ছে, আমরা আশা করছি ভবিষ্যতে এই সমস্যাটা আমরা কাটিয়ে উঠতে পারবো। জি, তবে আপনারা যারা দেখছিলেন দর্শক, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি আশা করব যে আপনারা আমাদের সাথে পরবর্তী আলোচনা থাকবেন। এবং জনাব শফিক, আপনার মূল্যবান আলোচনার জন্য, আপনার মূল্যমতের জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আজকের আলোচনাটা খুবই ফলপ্রসূ ছিল, এবং আশা করি যে আপনার এই মূল্যবান মতামতের আলোকে অনেকেই উপকৃত হবে, যারা সফট স্কিল বা হার্ড স্কিল বা এইচআর সম্পর্কিত অনেক প্রশ্ন যাদের ছিল মনে, তারা হয়তো সেই সব দর্শক হয়তো অনেক উপকৃত হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য, এবং যারা আমাদের সাথে আজকে ছিলেন সবাইকে আমি শফিক আমার পক্ষ থেকে এবং আমার প্রতিষ্ঠান ডিগ্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা থাকলো। আপনাদের যে কোনো প্রশ্ন নিয়ে আমাদের যে এখন যে চ্যানেল থেকে এই শোটি প্রচার করা হচ্ছে সেখানেও আপনারা কমেন্ট সেকশনে যে প্রশ্ন রাখতে পারেন, এই প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও আপনারা প্রশ্ন করতে পারেন বা আপনার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের ট্রেনিং, সফট স্কিল নিয়ে যে কোনো ধরনের প্রশ্ন থাকলে মানে আই উইল বি গ্ল্যাড টু সার্ভ ইউ। আসলে আমাদেরকে আরো একজন দেখছেন, খন্দকার এমদাদুল হক দেখছেন, এবং আদনান আহমেদ নামে একজন মতামত দিয়েছেন, গুড বস। সবাইকে অনেক ধন্যবাদ যারা আমাদেরকে আপনাদের মতামত জানিয়েছেন, আমাদের সাথে যুক্ত ছিলেন, আমাদেরকে দেখছিলেন। আগামী পর্বে আমরা চেষ্টা করব আরো নতুন কোনো অতিথি এবং নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে আপনাদের সামনে আসার জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন মহামারীর এই সময়টাতে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।